নাটকটি ব্যাংককের একটি হাই স্কুলের দৃশ্য দিয়ে শুরু হয়। নাটকের প্রধান নারী চরিত্র গরিয়া ক্লাসে পড়াশোনা করছে। হানা নামের একটি মেয়ে তার কাছে আসে। সে গরিয়াকে বলে, আমি আজই বিদেশ থেকে এসেছি। তখন গরিয়া তাকে বলে, আমি স্কলারশিপে এসেছি। হানা জিজ্ঞেস করে, আমরা কি বন্ধু হতে পারি? গরিয়া রাজি হয়। তারপর হানা জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কিছু পরামর্শ দেবে? গরিয়া বলে, এখানে নতুন ছাত্রছাত্রীদের হয়রানি করা হয়। একজন নতুন ছাত্রকে রেড কার্ড দেওয়া হলে এই খবরটা একটা মেসেজের মাধ্যমে সব ছাত্রছাত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়। পুরো স্কুল মিলে লকারে লাল কার্ড থাকা ছাত্রটিকে বলির পাঠা বানায়। বাচ্চারা তার ফোনটা নিয়ে পালিয়ে যায়। হানা জিজ্ঞেস করে, শিক্ষকরাও কি ওদের আটকায় না? গরিয়া উত্তর দেয়, কেউ ওদের আটকাতে পারবে না, এমনকি স্কুল ডিরেক্টরও না। লাল কার্ড থাকা ছাত্রটি তাদের স্টেডিয়ামে যেতে বাধ্য করা হয়, যেখানে ছাত্রটিকে মারধর করা হয়। পরের দৃশ্যে F4 দলটি প্রবেশ করে এবং তাদের দেখে সব মেয়েরা আনন্দিত হয়। গরিয়া এবং হানাও এসে পৌঁছায়। F4 এর নেত্রী থাইম একজন ছাত্রের মোবাইল ফোন নিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এই স্কুলের? আপনি কি আমার সুনাম নষ্ট করতে চান? ছাত্রটি বলে, আমার বানানো ভিডিওগুলো আপনার মুখোশ খুলে দেবে। আপনি ওই ভিডিওগুলোর কথা বলছেন? থাইম জিজ্ঞেস করে। ছাত্রটি দেখে যে সব ভিডিও উধাও হয়ে গেছে। থাইম বলে, আমাদের জন্য কোনো কিছুই কঠিন নয়। তারপর সে একজন ছাত্র থাইমকে ঘুষি মারে এবং থাইমও তাকে পাল্টা ঘুষি মারতে শুরু করে। F4 এর একজন সদস্যর এই মারামারিটা পছন্দ হয় না, তাই সে উঠে চলে যায়। এটা দেখে গরিয়া প্রচণ্ড রেগে যায়। সে ছাদে গিয়ে চিৎকার করতে শুরু করে। এই স্কুলটা বাইরে থেকে দেখতে ভালো, কিন্তু ভেতরটা পচে গেছে। F4 এর একজন সদস্য সে সব কিছু শোনে এবং হাসে। পরের দৃশ্যে গরিয়া তার খণ্ডকালীন কাজে যায়। তার চাচা বলেন, আমি তোমার F4 এর গল্প বিশ্বাস করি না। আমি জানতে পেরেছি যে F4 এর ছেলেরা আসলেই খুব ভালো। তাদের নেত্রী থাইম একটি ব্যবসায়ী পরিবার থেকে এসেছে। পড়াশোনা এবং সে দুটো খেলাতেই বেশ পারদর্শী। গরিয়া বলে, আমি জানি না সে ক্লাস না করে কিভাবে পাশ করে। অন্যজন হলো MJ, একজন কুল ব্যাড বয় যাকে বেশিরভাগ সময় বাড়িই দেখা যায়। গরিয়া বলে, MJ একজন মাফিয়া লোক। তারপর আছে কভিন, যার পরিবার একটি স্বাস্থ্যসেবা ব্যবসা চালায়। গরিয়া সে বলে যে সে একজন প্লে বয়, সে মেয়েদের সাথে ফ্লার্ট করতে পছন্দ করে। এবং সবশেষে রয়েছে রেন, একজন বিখ্যাত থাই ব্যবসায়ীর ছেলে। গরিয়া বলে যে সে F4 এর অন্য সদস্যদের থেকে আলাদা, কিন্তু তারা একে অপরকে কোনো অন্যায় করতে দেয় না। তারা সবাই ধনী পরিবার থেকে এসেছে, এ কারণেই তারা অনুদান দেয়। দৃশ্যটি স্কুলের দিকে যায়। এরপর গরিয়াকে তার পরিবারের সাথে দেখা যায়। তার মা বলেন, আমাদের মেয়ে এত নামকরা একটা স্কুলে পড়ছে দেখে আমরা খুব খুশি। কে জানে, হয়তো কোনো সুদর্শন ধনী ছেলে ওখানে তোমার সাথে কথা বলতে পারে। এরপর আমরা মীরা নামের একটি মেয়েকে দেখতে পাই। ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তিনি তাদের সামাজিক অবস্থান ভুলে গিয়ে নিজেদের স্বপ্ন অনুসরণ করতে বলেন। গরিয়া বলে, আমি মীরার পরামর্শ মেনে স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু এতে বিশেষ কিছু নেই। এদিকে হানা গরিয়াকে বলে, ছাত্রছাত্রীদের এভাবে হেনস্থা করাটা আমারও ভালো লাগে না, কিন্তু আমাকে সবকিছু বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তা না হলে আমিও বিপদে পড়তে পারতাম। গরিয়া বলে, আমরা এখন শুধু আমাদের পড়াশোনায় মনোযোগ দেব। হানা রাজি হয়, কিন্তু যাওয়ার সময় থাইমের সাথে তার ধাক্কা লাগে। এতে তার নুডলসগুলো পড়ে যায়। তারা জুতোয় হোঁচট খায়। থাইম হানাকে জিজ্ঞেস করে, ছেলেদের সাথে ফ্লার্ট করার এটাই কি তোমার উপায়? হানা ক্ষমা চেয়ে বলে, আমি ইচ্ছে করে করিনি, আমি তোমাকে নতুন জুতো কিনে দেব। সে বলে, এগুলো প্যারিসের ছিল, তুমি কি এগুলো কিনতে পারবে? তখন MJ বলে, ছেলেদের সাথে ফ্লার্ট করার এটাই কি তোমার উপায়? এত মিষ্টি একটা মেয়েকে ভয় দেখিও না। হানা মিনতি করে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। সব ছাত্রছাত্রী বলে, জিভ দিয়ে ওর জুতো পরিষ্কার করে দাও। তখন টাইম বলে, তুমি তা করতে পারো, যদি তা করো আমি তোমাকে ক্ষমা করে দেব। সব ছাত্রছাত্রী হাততালি শুরু হয়। গরিয়া রেগে যায়। সে টাইমের কাছে গিয়ে বলে, সে এটা ইচ্ছেকৃতভাবে করেনি, তাই দয়া করে তাকে ক্ষমা করে দিন। টাইম জিজ্ঞেস করে, তুমি কি আমাকে আদেশ দিচ্ছ? গরিয়া মানা করে। টাইম বলে, ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। এবং সে হানাকে বলে, ওর মতো বন্ধু পেয়ে তুমি ভাগ্যবান। এই বলে সে চলে যায়। পরদিন গরিয়ার লকারে একটি লাল কার্ড পাওয়া যায়। এটা দেখে গরিয়া অসুস্থ হওয়ার ভান করে স্কুলের ডাক্তারের কাছে যায়। আরও দুজন ছাত্রও তাকে উত্ত্যক্ত করতে আসে। যখন ডাক্তার তাদের পরীক্ষা করছিলেন, গরিয়া পালিয়ে যায়, কিন্তু ছাত্রছাত্রীরা তার উপর জল ছুঁড়ে মারে। তারপর সে ছাদে গিয়ে চিৎকার করতে শুরু করে।
রেন তাকে বলে, তুমি আসার আগে এখানে কত শান্ত ছিল। ঠিক তখনই কিছু মেয়ে এসে পৌঁছায়। রেন তাকে ধরে লুকিয়ে ফেলে। মেয়েগুলো সে রেনকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়েকে দেখেছ? রেন মিথ্যা বলে, না। ওরা চলে যাওয়ার পর সে গড়িয়াকে বলে, স্কুল শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকতে পারো, কিন্তু চিৎকার করবে না। এরপর সে রাত হওয়া পর্যন্ত সেখানেই লুকিয়ে থাকে। যখন সে তার লকার থেকে জিনিসপত্র আনতে ফিরে আসে, তখন কিছু ছেলে এসে তাকে স্পর্শ করে। তারা তাকে হেনস্থা করতে ও তার ভিডিও করতে শুরু করে। ঠিক তখনই রেন এসে ছেলেগুলোকে চলে যেতে বলে। গড়িয়া কাঁদতে শুরু করলে রেন তাকে বাড়ি চলে যেতে বলে। সে বলে যে ছেলেগুলো নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছে। তাই রেন একটি লাইটার দিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর সে গড়িয়াকে বলে যে সে এখন নিরাপদ, কারণ অ্যালার্মের শব্দে ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। গড়িয়া বাড়ি ফিরে এসে নিজের ঘরে নিজেকে আটকে রাখে, কিন্তু তার মা দরজা খুলে ভেতরে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে? গড়িয়া বলে, আমি স্কুলে পড়তে চাই না। তার মা বলেন, তুমি খুব শক্তিশালী, তোমার ভবিষ্যৎ যদি এটা তোমার হাতে থাকে তাহলে শুধু সুদর্শন আর ধনী ছেলেদের কথা ভাবো। গড়িয়া বলে, টাকাই সবকিছু নয়। তার মা উত্তর দেয়, টাকা তোমাকে আরো ভালো জীবন কিনে দেবে। এদিকে তাইম অবাক হয় যে রেন কেন সেই মেয়েটিকে সাহায্য করেছিল। এমজে জিজ্ঞেস করে, তুমি কি এর আগে কখনো কোনো মেয়েকে রেড কার্ড দিয়েছ? না, তোমার এটা এখানেই শেষ করা উচিত। ঠিক তখনই কাজের মেয়েটি ভেতরে এসে তাইমকে জানায় যে তার মা সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন। তাইম চলে যায়। তাইমের মা একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি তাইমকে বলেন, শুনলাম তুমি স্কুলে ঝামেলা পাকিয়েছ, তুমি স্কুলে যেতে পারছো না, এটা সামলাতে পারছি না, তুমি ব্যবসা কিভাবে সামলাবে? অন্যদিকে আমরা দেখি গড়িয়ার মা তাকে নতুন জুতো কিনে দেন। তার মা তাকে জুতো দুটো পরতে সাহায্য করে এবং বলে, এখন তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ ভালো জুতো তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। পরের দিন যখন গড়িয়া তার নতুন জুতো পরে স্কুলে যায়, লকার থেকে কিছু বের করার সময় তার জুতোর উপর কিছু একটা পড়ে যায়। সে জুতো দুটো পরিষ্কার করার জন্য খোলে, আর তখনই কিছু ছাত্রছাত্রী সেগুলো নিয়ে পালিয়ে যায়। এরপর গড়িয়া স্টেডিয়ামের দিকে যায়, যেখানে তাইমও উপস্থিত ছিল। সে গড়িয়ার জুতোটা কেটে টুকরো করে ডাস্টবিনে ফেলে দেয়। গড়িয়া খুব রেগে যায়। সে ময়লার ঝুড়ি থেকে জুতো জোড়া পরে নেয়। তাইম তার কাছে এসে বলে, তবুও তুমি এগুলো পরবে? গড়িয়া তাকে জোরে লাথি মারে, যার ফলে সে ছিটকে পড়ে। সে তাকে বলে, তুমি চাও আমি হাল ছেড়ে দিই, কিন্তু আমি তা করব না। আমি এটা করব এবং তোমার সাথে লড়াই চালিয়ে যাব। এরপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিছুক্ষণ পর এমজি আর কেভিন টাইমের কাছ থেকে একটি মেসেজ পায়, যেখানে লেখা থাকে, আজ স্কুলে আমার দেরি হবে। এদিকে গড়িয়া স্কুলের জন্য বের হওয়ার সময় কিছু লোক তাকে অপহরণ করে এবং গড়িয়া ভাবে সবাই আমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে, কিন্তু তারা তার মেকআপ করে দিয়ে তাকে একটা ঘরে রেখে চলে যায়। টাইম ভেতরে এসে বলে, একটু হাসো, আমি তোমার জন্য 50 লক্ষ খরচ করেছি। তারপর সে তাকে একটা গাড়ির চাবি দিয়ে বলে, কাল বাসে চড়বে না, এই গাড়িটা নেবে। গড়িয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও, এসব কেন করছো? টাইম বলে, আমার ক্ষমা চাওয়ার একটা ভিডিও রেকর্ড করো, তাহলে এই সব জিনিস তোমার হয়ে যাবে। গড়িয়া বলে, আমি কেন ক্ষমা চাইব? তোমারই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আর তোমার দামি জিনিসগুলোর কথা বলতে গেলে আমারই ক্ষমা চাওয়া উচিত। আমি আর কিছুই চাই না, আমার কাছে আমার আত্মসম্মান বেশি গুরুত্বপূর্ণ। গড়িয়া যেই চলে যেতে শুরু করে, টাইম জোর করে তাকে ধরে ফেলে এবং একটি ভিডিও রেকর্ড করতে বলে, কিন্তু টাইম তাকে মেরে পালিয়ে যায়। তবে টাইম তাকে ধরে ফেলে এবং বলে, বলো তুমি কত টাকা চাও? তুমি কি এটা চাও, 1.5 মিলিয়ন বা 20 মিলিয়ন? তুমি যত চাও আমি তোমাকে দিয়ে দেব। যখন তারা মারামারি করছিল, তখন টাইমের মা এসে পৌঁছান। তিনি প্রহরীদের দিয়ে গড়িয়াকে বাড়ি থেকে বের করে দেন। পরের দৃশ্যে গড়িয়া যখন স্কুলে পৌঁছায়, তখন দেখে বাচ্চারা বোর্ডে তার সম্পর্কে বাজে কথা লিখে রেখেছে। সে তার মোবাইল ফোনে একটি বার্তা পায়, যেখানে লেখা ছিল যে গড়িয়ার 10টিরও বেশি প্রেমিক আছে। গড়িয়া এতটাই ক্ষিপ্ত হয় যে সে ক্লাস থেকে সোজা ছাদে গিয়ে চিৎকার করতে শুরু করে। পরের দিন হানা যখন তার লকার খোলে, তখন ভেতরে একজন রেড গার্ডকে দেখতে পায়। তারা সবাই মিলে তাকে ধরে ফেলে। তারা তাকে স্টেডিয়ামে নিয়ে যায়। টাইম যখন খুর দিয়ে চুল কাটতে যাচ্ছিল, তখন গড়িয়া এসে পৌঁছায়। গড়িয়া টাইমকে জিজ্ঞেস করে, আমার সাথে যদি তোর কোনো সমস্যা থাকে তাহলে আমার বন্ধুকে কেন বিরক্ত করছিস? টাইম এগিয়ে এসে বলে, যদি তোমরা চুল কেটে দাও আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। গড়িয়া তার কাছে গিয়ে বলে, তুই একটা বিগড়ে যাওয়া মেয়ে। সে তার চুল কেটে দিতেই যাচ্ছিল, এমন সময় রেন এসে গড়িয়াকে বাঁচিয়ে দেয়। এদিকে আমরা টাইমকে দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় গড়িয়ার সমর্থক সংখ্যা বাড়তে থাকায় প্রচণ্ড ক্ষুব্ধ। পরের দিন গড়িয়া যখন স্কুলে ফিরে আসে এবং সেই মেয়েরাই তার কাছে এসে ক্ষমা চেয়ে বলে, সবার চোখে আপনি একজন নায়িকা,
F4কে সমর্থন করে আমরা অনেক বড় ভুল করেছি। গড়িয়া তাদের ক্ষমা করে দেয়। মেয়েরা তাকে বলে মীরা আগামীকাল ফ্রান্স থেকে ফিরছে এবং তার আগমন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হচ্ছে। আপনার জন্য তোমার পার্টিতে আসা উচিত। গড়িয়া বলে আমার কাছে পার্টির জন্য কোনো পোশাক নেই। মেয়েরা বলে তুমি যে কোনো সাধারণ পোশাক পরতে পারো। আমরা সবাই তো এমনিতেও সাধারণ পোশাকেই যাচ্ছি। এদিকে 4 জন ছেলে মীরাকে এয়ারপোর্ট থেকে আনতে এসেছে। ভীরা পৌঁছানো মাত্রই রেন তার সাথে দেখা করতে ছুটে যায়। সে তাকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে গড়িয়া এবং ক্যানিং পার্টিতে এসে পৌঁছেছে। ঠিক তখনই সেই মেয়েরা এসে গড়িয়ার পোশাক নিয়ে ঠাট্টা করতে শুরু করে। গড়িয়া তাদের জিজ্ঞেস করে তোমরা কি চাও? তারা বলে তুমি আমাদের সমকক্ষ নও। আমরা জানি তুমি ইচ্ছে করে রেনের সাথে ফ্লার্ট করছো। হ্যাঁ, কিন্তু রেনের তোমার চেয়েও ভালো একজন প্রেমিকা আছে যে দেখতে আরও সুন্দরী। এই বলে ইয়ো তার ওপর একটা প্লেট ফেলে দেয়। ঠিক তখনই রেন এসে তাকে নিজের রুমালটা দিয়ে বলে তুমি তোমার পোশাকটা পরিষ্কার করে নিতে পারো। এটা দেখে মীরা এতটাই রেগে যায় যে সে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। সে ওটা মেয়েদের দিকে ছুঁড়ে মারে। মীরা গড়িয়াকে তার ঘরে নিয়ে যায়। মীরা তাকে বলে রেন তোমার ব্যাপারে আমাকে সবকিছু বলেছে, হয়তো সে তোমাকে পছন্দ করে। গড়িয়া মজা করে বলে সে তোমার বয়ফ্রেন্ড তাই না? মীরা জিজ্ঞেস করে কে বলেছে? গড়িয়া বলে সবাই তাই বলে। মীরা বলে আমি সেই ভিডিওটা দেখেছি যেখানে তুমি থাইমকে মেরেছিলে। ওটা করার সাহস আমারও হতো না। পরের দৃশ্যে মীরা ঘোড়াটাকে সুন্দর করে জড়িয়ে ধরে এবং তাকে একটা পার্টিতে নিয়ে যায়। রেন তার কাছে এসে বলে তোমাকে খুব সুন্দর লাগছে। এতে থাইম প্রচণ্ড রেগে যায়। সে রেনকে জিজ্ঞেস করে আমি এই মেয়েটিকে লাল কার্ড দিয়েছি, তাহলে তুমি এখনও তাকে সাহায্য করছো কেন? মীরা হস্তক্ষেপ করে এবং থাইমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু থাইম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে রেন ক্ষিপ্ত হয়ে থাইমকে মারতে শুরু করে। সে অনেকক্ষণ ধরে তা করতে থাকে। তাদের মধ্যে ঝগড়া হয়। এরই মধ্যে গড়িয়া থাইমকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে সোজা তার ওপর পড়ে যায় এবং দুর্ঘটনাবশত তাদের চুমু লেগে যায়। পরের দৃশ্যে থাইম তার বন্ধুকে বলে গড়িয়া ইচ্ছে করেই আমাকে চুমু দিয়েছে। সে আরও বলে আমি বুঝি গড়িয়া কেমন ধরনের মেয়ে, সে চায় আমি তাকে ভালোবাসি। আমি ওরকম একটা মেয়েকে খুব সহজেই সামলে নিতে পারি। ওরা দুজনেই ওকে রেনের কাছে ক্ষমা চাইতে বলে। থাইম বলে আমি কেন ক্ষমা চাইব? ও তো ক্ষমা চাইবেই, কারণ এটা ওরই ভুল ছিল। যদিও না চায় আমি ওর সাথে আর কোনোদিন কথা বলবো না। এদিকে মীরা রেনকে বলে আমি দুঃখিত। তোমরা দুজন এখনো বাচ্চাদের মতো ঝগড়া করো। তোমরা ছোটবেলায়ও এভাবেই ঝগড়া করতে। তুমি কি চাও থাইম তোমার কাছে ক্ষমা চাক? রেন বলে যে সে কখনো ক্ষমা চাইবে না। ছোটবেলায় তাকে সবসময় গিয়ে ক্ষমা চাইতে হতো, কিন্তু এখন তাকে বুঝতেই হবে। তারপর সে জিজ্ঞেস করে গ্র্যাজুয়েশনের পর তুমি কি করতে চাও? মীরা বলে আমার তোমাকে কিছু বলার আছে। পরের দিন গড়িয়া রেনের রুমালটা ফেরত দিতে ছাদে যায়, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। নিচে নেমে আসার পর কাবিন তাকে বলে যে রেন এখন মীরার বাড়িতে আছে। তাই সে তার বাড়িতে যায়, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়। মিনিটে সে রেন এবং মীরাকে তর্ক করতে দেখে। মীরা রেনকে বলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ফ্রান্সে থাকছি, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। রেন উত্তর দেয় তুমি সবকিছু পেছনে ফেলে যাচ্ছ, তুমিও তো আমার অনুভূতি জানো। পরের দৃশ্যে গড়িয়া বাসে করে স্কুলে যাবার পথে থাইমকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে তুমি ওখানে কি করছো? থাইম বলে আমি বাসে চড়ার অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। বাসটি দেখে গড়িয়া জিজ্ঞেস করে সবাই কোথায় গেল? থাইম চিৎকার করে বলে আমি এই বাসটা কিনেছি। গড়িয়া তার পিছু পিছু দৌড়ায়। সে চিৎকার করতে যাচ্ছিল, তখন গড়িয়া দৌড়ে এসে তাকে বাসটা থামাতে বলে। থাইম জিজ্ঞেস করে তোমার সমস্যা কি? গড়িয়া তাকে আবার বাসটা থামাতে বলে, কিন্তু থাইম থামতে রাজি হয় না। হঠাৎ একটি গাড়ি বাসের সামনে এসে থামে। বাসটি থেমে যায় এবং গড়িয়া নেমে পড়ে। যখন থাইম তাকে অনুসরণ করছিল, তখন একটি মেয়ে এসে তার মুখে সজোরে লাথি মারে। মেয়েটির নাম টিয়া এবং সে থাইমের বড় বোন। সে থাইমকে জিজ্ঞেস করে তুমি এই মেয়েটিকে কেন বিরক্ত করছো? সে গড়িয়াকে তার গাড়িতে তুলে নেয়। সে তাকে নিজের কার্ডটি দেয় এবং বলে তুমি তোমারটা আমাকে দাও, তুমি যখন খুশি আমাকে ফোন করতে পারো। টিয়া থাইফকে বলে আমি জানি তুমি খারাপ মানুষ নও, ওই মেয়েটাকে বিরক্ত করা বন্ধ করো। থাইফ জিজ্ঞেস করে তুমি এখানে ফিরে এসেছো কেন? টিয়া ব্যাখ্যা করে মা আমাকে একটা জরুরি কাজ দিয়েছেন। তিনি এশিয়া জুড়ে তার ব্যবসা প্রসারিত করছেন। কিছুই আর আগের মতো থাকবে না, তাই তোমারও বড় হওয়া উচিত। পরের দিন যখন সে ছাদে যায়, রেন বাইরে ছিল না, কিন্তু তারপর হঠাৎ পেছন থেকে রেন আসে। গড়িয়া তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? রেন বলে
আমি ছোটবেলা থেকেই মীরার খুব কাছের। যখন মীরা কোনো সিদ্ধান্ত নেয়, কেউ সেটা বদলাতে পারবে না। আমি সবসময় ভাবতাম আমি ওর সাথেই থাকব, কিন্তু এখন আমার এগিয়ে যাবার সময় হয়েছে। সে বলতে থাকে, মীরা তোমাকে একটা উপহার দেবার জন্য ওর বাড়িতে ডেকেছে। থিয়েম ওদের দুজনকে একসাথে দেখে। রেইন গড়িয়াকে মীরার বাড়িতে নিয়ে যায়। মীরা সেই একই স্যান্ডেলগুলো উপহার দেয় যা সে পার্টিতে গড়িয়াকে পরেছিল। নিজের ঘরের ভেতরে গড়িয়া F4 এর ছোটবেলার বেশ কিছু ছবি দেখছিল। তারপর সে হাঁটু গেড়ে বসে মীরাকে বলে, আমি রেনকে দুঃখী দেখতে পারি না, তাই দয়া করে যেও না। মীরা বলে, আমি যা করতে চলেছি তা অনেককে কষ্ট দেবে। তার মুখে একটা হাসি ফুটে উঠবে। আর রেন তো এমনিতেও শক্তিশালী, ও নিজের খেয়াল রাখতে পারে। আর আমি জানি তুমি রেনকে পছন্দ করো। দয়া করে যেমন আছো তেমনই থেকো। রেন বাইরে থেকে এই সব কিছু দেখছিল। গড়িয়া চলে যাবার সময় রেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে মীরার ব্যাপারে বলেছিলাম? তুমি কি আমাকে কোনো অনুরোধ করতে বলেছ? আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার কোনো অধিকার তোমার নেই। গড়িয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুমি কি কখনো নিজের অনুভূতির কথা ভেবে দেখেছ? তুমি চেষ্টা না করেই হাল ছেড়ে দিয়েছ। রেন বলে, আমি কি করতে পারি? গড়িয়া বলে, যখন মীরা ওর সাথে থাকে। সে যদি ড্রিমসের জন্য এত লড়াই করতে পারে, তাহলে তুমি কেন পারো না? তোমার তো মীরার জন্য এত চেষ্টা করা উচিত, কিন্তু তুমি কিছুই করছো না। পরের দৃশ্যে সবাই মীরাকে বিদায় জানাতে এসেছে, কিন্তু রেন সেখানে নেই। কিছুক্ষণ পর গড়িয়া আসে। মীরা তাকে অভিবাদন জানিয়ে চলে যায়, কিন্তু তারপর আমরা দেখি রেন পিছন থেকে এগিয়ে আসছে। গড়িয়া রেনকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো কিছুই করবে না? রেন তার পাসপোর্ট দেখিয়ে বলে, আমিও ফ্রান্সে যাচ্ছি। ফলাফল যাই হোক না কেন, আমি অবশ্যই চেষ্টা করব। রেন গড়িয়ার কপালে চুমু দিয়ে বলে, তুমি তো আমাকে অনুপ্রাণিত করেছিলে। হিয়েমে বলে, তুমি এটা কি করে করতে পারলে? যাওয়ার আগে আমাকে বলেও গেলে না। আমরা ছোটবেলা থেকে বন্ধু, আর তুমি আমাকে না বলেই চলে যাচ্ছ। রেন বলে, নিজের খেয়াল রেখো। হিয়েমে চেঁচিয়ে বলে, আমি তো তোমাকে এখনো সরিও বলিনি। রেন বলে, ওর কথা কেউ ভাবে না, দরকার নেই। সে থাইমকে জড়িয়ে ধরে বলে, কোনো সমস্যা হলে আমাকে জানিও। পরের দিন গড়িয়া আর হানা যখন দুপুরের খাবার খাচ্ছিল, তখন কিছু মেয়ে এসে গড়িয়াকে খ্যাপাতে শুরু করে, এই বলে যে তোমাকে বাঁচানোর জন্য রেনি আর এখানে নেই। ঠিক তখনই থাইম হঠাৎ ডিসপ্লে স্ক্রিনে আবির্ভূত হয়। সে একটি ঘোষণা দেয়। গড়িয়া পুরোপুরি হতবাক হয়ে যায়। সে কেন্দ্রকে একটাই ঘড়ি টাওয়ারে আসতে বলে। গড়িয়া, তোমাকে শুধু এটুকুই বলার ছিল। হানা জিজ্ঞেস করে, থাইম কি তোমাকে ডেটে আমন্ত্রণ জানিয়েছে? গড়িয়া বলে, এটা নিশ্চয়ই আমাকে জ্বালাতন করার কোনো নতুন উপায়। অন্যদিকে থিয়েম ঘড়ির ঘরের কাছে গড়িয়ার জন্য অপেক্ষা করছে। গড়িয়া যখন ঘড়ির ঘরের কাছে পৌঁছায়, সে দেখে থিয়েম বৃষ্টিতে ভিজে যাচ্ছে। গড়িয়া থিয়েমকে একটি ছাতা দেয়। সে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি জীবনে আর কারোর জন্য অপেক্ষা করিনি। গড়িয়া বলে, আমি কি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম? বৃষ্টি এড়ানোর জন্য তুমি অন্য কোথাও দাঁড়াতে পারতে। তুমি একটা আহমক। থাইম বলে, তুমি একটা আহমক। আর তাই তারা ঝগড়া শুরু করে। বৃষ্টিতে ভিজে থাইম অসুস্থ হয়ে পড়ে, তাই গড়িয়া তাকে তার তোয়ালেটা দেয়। এরপর গড়িয়া তাকে রাতের খাবারের জন্য একটি রেস্তোরাঁয় নিয়ে যায়, কিন্তু দাম দেখে সে পালিয়ে যায়। গড়িয়া বলে, চলো অন্য কোথাও যাই। থিয়েম বলে, আমার খুব খিদে পেয়েছে, তুমি যদি দাম না দাও আমি নিজেই দিয়ে দেব। কিন্তু ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। গড়িয়া চিৎকার করে ওঠে, কিন্তু দরজা খুলতে কেউ আসে না। তার ফোনটা নষ্ট এবং থাইমের ফোনের ব্যাটারিও শেষ। থাইম যখন গড়িয়ার কাছে আসে, তখন সে দেখে যে তার প্রচণ্ড জ্বর। তাই গড়িয়া জোর করে তাকে ওষুধ খাওয়ায় এবং ঠান্ডা শেক দিয়ে তার সেবা করে। থাইম গড়িয়াকে তাকে সাহায্য করতে বলে, পরিবারের কথা জিজ্ঞেস করে। গড়িয়া বলে, আমরা খুব গরিব, আর আমি এখন বাড়িতে নেই শুনে সবাই অবাক হবে। গড়িয়া থাইমকে তার পরিবারের কথা জিজ্ঞেস করলে থাইম বলে, আমার পরিবার এসব নিয়ে মাথা ঘামায় না। আমি যতদিনই অনুপস্থিত থাকি না কেন, তাতে তাদের কিছু যায় আসে না। গড়িয়া জিজ্ঞেস করে, তুমি কেন লোকেদের লাল কার্ড দেখাও আর তাদের হয়রানি করো? থিয়েম বলে, আজ থেকে আমি তোমার লাল কার্ডটা বাতিল করে দিচ্ছি। তারপর থিয়েম গড়িয়া ঘুমিয়েছে কিনা তা দেখতে ওঠে। সে ফিরে এসে তার পায়ের কাছে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একজন মহিলা এসে তারা দুজন পালিয়ে যায়। পরের দৃশ্যে থাইম গড়িয়াকে বাড়ি পৌঁছে দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি F4 এর সাথে ডেটে গেছিলে? গড়িয়া উত্তর দেয়, এটাকে ডেট বলা যায় না। থাইম জিজ্ঞেস করে, তুমি কি আবার বাইরে যেতে চাও? কিন্তু গড়িয়া রাজি হয় না। সে যখন বেরিয়ে যাচ্ছিল, তখন কেউ একজন ভেতরে ঢোকে। একজন লোক গড়িয়ার ছবি তুলছে। গড়িয়া ভেতরে গেলে সবাই জিজ্ঞেস করে, এত সকালে কোথায় ছিলে? তার বস কিছু একটা লুকাচ্ছে। গড়িয়া জিজ্ঞেস করে, কি হয়েছে?
তার মা তাকে বলে, তোমার বাবা কারোর কাছ থেকে লোন নিয়েছে আর আমাদের বলেনি। গড়িয়া যখন টাকার পরিমাণটা শোনে সে হতবাক হয়ে যায়, কারণ লোকটা বেশ বড়সড়। যখন সে তার পাসবুকটা দেখে তখন সে দেখতে পায় যে তার অ্যাকাউন্টে বেশি টাকা নেই, তাই সে সেই লোকদের কাছে যায় যাদের কাছ থেকে তার বস ঋণ নিয়েছিল। গড়িয়া বলে, এখন আমার কাছে অল্পই টাকা আছে, বাকিটা আমি পরে দিয়ে দেব। সেখানকার লোকটি ইঙ্গিত দেয় যে তাদের কাছে টাকা কামানোর একটি সহজ উপায় আছে। তারা তাকে একটি পোশাক পরায় এবং কয়েকজন পুরুষের সাথে বসিয়ে দেয়। যখন একজন খদ্দের গড়িয়ার কাছে আসার চেষ্টা করে সে তাকে লাথি মেরে সরিয়ে দেয় এবং সেখানে থাকা পুরুষদের তাদের বসকে বলতে বলে যে আমি টাকাটা নিয়ে নিচ্ছি। আমি শোধ করার অন্য কোনো উপায় খুঁজে নেব, আমি এই বোকার মতো কাজটা করতে চাই না। পরের দিন হ্যানা এসে তাকে গড়িয়ার সাথে থিমের একটি ভিডিও দেখায় যখন থিম তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। হ্যানা তাকে জিজ্ঞেস করে, তুমি কি থিমের সাথে প্রেম করছো? গড়িয়া না বলে। তারপর থিম ভেতরে আসে এবং বলে, গড়িয়া আর থিম প্রেম করলে কারো কোনো সমস্যা আছে? সে বলতে থাকে, আর যাই হোক, আমি গড়িয়ার রেড কার্ড বাতিল করে দিয়েছি। এরপর গড়িয়া আর থিম একসাথে ঘুরছে এই খবরটা পুরো স্কুলে ভাইরাল হয়ে যায় এবং সবাই তাদের ছবি তুলতে শুরু করে। কেভিন তাকে থামিয়ে বলে, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এমজে থিমকে জিজ্ঞেস করে, তোমরা দুজন কি সত্যিই ডেটে গিয়েছিলে? গড়িয়া না বলতে যাচ্ছিল, কিন্তু থিম বলে, আমাকে সত্যিটা বলো। গড়িয়া বলে, তুমি আমাকে জোর করে ডেটে নিয়ে গিয়েছিলে। গড়িয়া চলে যাওয়ার পর কেভিন থিমকে জিজ্ঞেস করে, তুমি কি গড়িয়ার ব্যাপারে সত্যি বলছো? তোমরা দুজন একদম আলাদা, আর তোমাদের পরিবার এটা কখনোই মেনে নেবে না। তুমি তো জানো তোমার মা তোমার বোনের বিয়েতে জোর করেছিল, আর এটা করলে তুমিও বিপদে পড়তে পারো। ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে। গড়িয়া দরজা খোলে এবং বাইরে থিমকে দাঁড়িয়ে থাকতে দেখে। গড়িয়া তাকে বাড়ি যেতে বলে। থিমের নাম শুনে তার মাথাটা চমকে ওঠে এবং তারপর তারা সবাই মিলে তার যত্ন নেয়। প্রত্যেককে তাদের দুঃখের গল্প বলতে বলা হয়। গড়িয়া বলে, আমার গল্পটা সবার চেয়ে দুঃখের। আমাকে আমার পড়াশোনার খরচ এবং নিজের সব খরচ নিজেই চালাতে হয়। তার উপর আমার পরিবার এত বড় একটা দিনের মুখোমুখি হয়েছে। থিম আমাকে বলে, আমার জীবনটা বেশ ভালো। রাতের খাবার টেবিলে আমাদের সাথে কেউ কথা বলে না। খাওয়ার সময় আমরা একদম চুপ থাকি। শুধু ব্যবসার আলোচনা করতে হলেই কথাবার্তা হয়, এর বাইরে আর কোনো কথাবার্তা হয় না। আমার খাবার সেরা মানের উপকরণ দিয়ে তৈরি, কিন্তু আজকের রাতের খাবারটা ছিল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু। পরের দিন যখন গড়িয়া যখন স্কুলে যায় তখন দেখে সবাই ছবির দিকে তাকিয়ে আছে। ছবিগুলো সেই সময়ের যখন গড়িয়া বারে গিয়েছিল। ছবিগুলো দেখে গড়িয়া হতবাক হয়ে যায়, আর ঠিক তখনই থিয়েম এসে পৌঁছায়। সে গড়িয়াকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? গড়িয়া বলে, এটা সত্যি নয়, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে কি তোমার বোকা মনে হচ্ছে? সে জিজ্ঞেস করে। আমি সব ছবি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি তো ভেবেছিলাম তুমি একটা ভালো মেয়ে। তারপর একটা ছবি দেখিয়ে সে জিজ্ঞেস করে, এটা কি তুমি? গড়িয়া হ্যাঁ বলে। এতে থিয়েম প্রচণ্ড রেগে যায়। সে সেখানেই ছবিটা ছিঁড়ে ফেলে। স্কুলের সব ছাত্রছাত্রী গড়িয়াকে বাজে কথা বলছে। এদিকে এমজে বলে, আমার মনে হয় গড়িয়া সত্যি বলছে। কেভিন বলে, আমাদের খুঁজে বের করতে হবে কে এইসব করছে। অন্যদিকে থিয়েমকে খুব মনমরা হয়ে বসে থাকতে দেখা যায়। এমজে তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? তুমি কি সত্যিই ওই ছবিগুলো বিশ্বাস করেছিলে? কিন্তু থিয়েম কিছুই বলে না। এদিকে কেভিন ক্লাবের মেয়েদের জিজ্ঞেস করে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। মেয়েরা বলে সব কিছু গোপন রাখা হয়। কেভিন তাদের সেই একই ছবিগুলো দেখায় এবং জিজ্ঞেস করে যে সেগুলো সবই ফাঁস হয়ে গেছে কিনা। এটা কিভাবে ঘটল? মেয়েটি বলে সে কিছুই জানে না। ক্লাবের মালিক যখন জানতে পারেন যে এটা কেভিন, তিনি হতবাক হয়ে যান। কেভিন ক্লাবের মালিককে ছবিগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। মালিক কোনো মন্তব্য করতে রাজি হন না। তিনি বলেন যে তিনি কিছুই করেননি। কেভিন বলে, আমাকে সত্যিটা বলুন, এটা আপনার ভালোর জন্যই। আমার পরিবার যদি এতে জড়িয়ে পড়ে তাহলে তোমরা সবাই বড় বিপদে পড়বে। তাইম আর এমজে একইবারে আছে। হানাও আসে। সে খুব অদ্ভুত আচরণ করছে। এমজে তাকে দেখে ফেলে। সে একটা ড্রিঙ্কে কিছু মিশিয়ে তাইমের কাছে নিয়ে যায়। তাইম সেটা পান করে। তারপর হিউনা লক্ষ্য করে যে তাইম ঘুমের মধ্যেও গড়িয়ার নাম ধরে ডাকছে। এতে হিউনা রেগে যায়। পরের দিন গড়িয়া স্কুলে এলে একটি মেয়ে তার চেয়ারটি ভেঙে ফেলে। সে বলে, আপনি টাইমের সাথে ঠিক ব্যবহার করেননি। সবাই বলছে ওর রেড কার্ড তুলে নেওয়া হয়েছে। ওর সাথে এমনটা করবেন না।
মেয়েটি বলে যে সে আমাদের সময়টা নষ্ট করে দিয়েছে, আমরা তাকে এভাবে যেতে দেব না। তারপর সে বলে, আমি নিজেই সময়ের কাছ থেকে অনুমতি নেব। এরপর সে টাইমকে লাল কার্ডের ব্যাপারে টেক্সট করে। উত্তরে আসে, এটা করো। এই মেসেজটি টাইম পাঠায়নি, পাঠিয়েছিল হানা। এদিকে মেয়েরা গড়িয়ার ব্যাগটা উল্টে পাল্টে দেখে। তারা ভেতরে একটা চাবি খুঁজে পায়। গড়িয়া বলে, এটা আমার বন্ধুর বাইকের চাবি, দয়া করে এটা দিয়ে কিছু করবেন না। কিন্তু তারা সবাই মিলে বাইকটা ভেঙে ফেলে। পরের দৃশ্যে কেভিন এমজের কাছে গিয়ে তাকে ক্লাবের মালিকের নামটা বলে, হয়তো আমরা এই নামটা আগে শুনেছি। এরপর কেভিন সময় সম্পর্কে জিজ্ঞাসা করে। এমজে বলে, গতকাল ও একটা মেয়ের সাথে ছিল, এরপর ও কোথায় গেল আমি জানি না। আমি ওকে টেক্সট করলে ও উত্তর দেয়, আমি বাড়িতে আছি। কেভিন মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করে। এমজে বলে, ও গড়িয়ার বন্ধু। হিউনা স্কুলে একরকম, কিন্তু বাস্তবে অন্যরকম। এরপর তারা দুজনেই হিউনা নিয়ে তদন্ত শুরু করে। তারা জানতে পারে যে হিউনা ক্লাবের মালিকের মেয়ে। টাইম ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে, আমি এখানে কিভাবে এলাম? হিউনা বলে, তুমি হারিয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। যখন কার্টেন নাগরদোলার পর্দা সরায়, তার গড়িয়ার কথা মনে পড়ে যায়। হানা বলে, গড়িয়ার কথা ভুলে যাও। সে জিজ্ঞেস করে, আমার ফোনটা কোথায়? হানা উত্তর দেয়, গড়িয়া তোমার ইউনিফর্ম নয়। তোমার ইউনিফর্ম হওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, এমনকি আমি তোমার উপর গবেষণাও করেছি। টাইম জিজ্ঞেস করে, তুমি কে? তাই নাকি? হানা বলে, আমাদের আগে দেখা হয়েছে। একটি ফ্ল্যাশব্যাকে তাদের দুজনের তরুণ বয়সের দৃশ্য দেখানো হয়। তখন হানা টাইমকে পছন্দ করত, কিন্তু টাইম তাকে কুৎসিত বলে প্রত্যাখ্যান করেছিল। সে ব্যাখ্যা করে, টাইমের জন্য আমি নিজেকে বদলাতে অনেক পরিশ্রম করেছি, এমনকি প্লাস্টিক সার্জারিও করেছি। সে বলতে থাকে, তোমার মনোযোগ আকর্ষণ করার জন্যই আমি তোমার সাথে ধাক্কা খেয়েছিলাম, কিন্তু তোমার মনোযোগ শুধু গড়িয়ার দিকে ছিল। আমি ওকে বদনাম করার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তুমি এখনও ওর কথা তুলছ। টাইম জিজ্ঞেস করে, তুমি এসব কেন করলে? হানা উত্তর দেয়, আমি তোমাকে ভালোবাসি। টাইম বলে, তুমি নিশ্চয়ই আমাকে ঘৃণা করো। টাইম বলে, আমি গড়িয়াকেই বেছে নেব। তুমি নিজেকে যতই বদলাও না কেন, তুমি কখনোই গড়িয়া হতে পারবে না। এরপর হানা তাকে তার ফোনটা দেখিয়ে বলে, গড়িয়া যদি সরে যায় তাহলে সময়ের অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। সে জিজ্ঞেস করে, তুমি এটা কি করেছো? সে তার ফোনটা চায়, কিন্তু হানা তাকে সেটা দেয় না। তারপর হানা সে তাকে হুমকি দেয়, আমি নিজেকে আঘাত করব এবং সব দোষ তোমার উপর পড়বে। থাইম তাকে এটা করতে বারণ করে, কিন্তু সে শুনতে রাজি হয় না। থাইম তাকে থামিয়ে বলে, তোমার আগে নিজেকে ভালোবাসা উচিত। ইতিমধ্যে সবাই মিলে গড়িয়ার বাইক ও ফোন ভেঙে ফেলেছে। ওরা আগুন লাগিয়ে দেয়। একটি ছেলে গড়িয়াকে মারতে উদ্যত হয়, কিন্তু তখনই থাইম এসে সবাইকে মারতে শুরু করে। গড়িয়ার মাথা ঘুরতে শুরু করলে সে তাকে কোলে তুলে নিয়ে বলে, আমার দেরি হয়ে গেছে বলে আমি দুঃখিত, আমি তোমাকে বিশ্বাস করি। তারপর থিম গড়িয়াকে তার বাড়িতে নিয়ে যায়। সে জিজ্ঞেস করে, তাই নাকি? তুমি কি এখনো হানার কথা ভাবছ? গড়িয়া বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে হানা এমন কিছু করতে পারে। তখন থাইম তার হাতে ওষুধ লাগাতে বলে, কিন্তু থাইমের আঘাত দেখে গড়িয়া বলে, আমি আগে তোমার হাতে লাগিয়ে দেব। থাইম রাজি না হয়ে বলে, আগে আমিই লাগাবো। এই ঘটনার কারণে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে সারা জীবন আমার সাথে থাকতে হবে। থাইম কথা বলতে থাকে, কিন্তু গড়িয়া ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সে তার দিকে তাকিয়ে হাসে এবং ঘুমিয়ে পড়ে। সকালে গড়িয়া যখন ঘুম থেকে ওঠে, থাইম জ্বলে গেছে। পরিচারিকা আসতেই গড়িয়া ঘাবড়ে যায়। পরিচারিকা বলে, স্যার এখানে নেই, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। তারপর সে গড়িয়াকে নিয়ে যায় এবং ব্যাখ্যা করে, যে বাইকটা পুড়ে গিয়েছিল স্যার সেই মডেল জানতেন না, তিনি শুধু রংটা জানতেন, তাই তিনি সব মডেলগুলো নিয়ে এসেছেন। তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা নিতে পারো। ঠিক তখনই থেম ফোন করে। ইয়ো জিজ্ঞেস করে, তুমি কি কোনো বাইক পছন্দ করেছ? কিন্তু গড়িয়া রাজি হয় না। থাইম বলে, বাইকটা তোমার বন্ধুর ছিল, তাই তোমার এটা মুখস্থ করে নেওয়া উচিত। তখন গড়িয়া জিজ্ঞেস করে, এত সকালে কোথায় গিয়েছিলে? থাইম বলে, আমি ওই লোকগুলোকে একটা শিক্ষা দিতে গিয়েছিলাম, যে তোমাকে গতকাল আঘাত করেছিল। গড়িয়া বলে, গুরুতর কিছু করো না। থাইম বলে, আমি শুধু এমজেকে ব্যাপারটা সামলাতে বলেছি। তুমি একটা বাইক বেছে নিয়ে স্কুলে চলে এসো, আর যদি বেছে নিতে না পারো তাহলে সব বাইকগুলোই রেখে দাও। এদিকে হিউনা তার মালপত্র বয়ে নিয়ে যাচ্ছে। তারপর গড়িয়া সে তার কাছে এসে বলে, শুনলাম তুমি স্কুল ছেড়ে দিচ্ছ, আমার সাথে তোমার কি কোনো কথা নেই? হানা রাজি না হয়ে চলে যায়। গড়িয়া বলে, তুমি তো ভালো কিছুই বললে না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না।
আমি কখনোই বুঝতে পারিনি যে আমাদের বন্ধুত্বটা নকল ছিল। তুমি কিছু না বলেই চলে যাচ্ছ, আমি তোমাকে যেতে দেব না। কিন্তু হিউনা কিছুই না বলে চুপচাপ হেঁটে চলে যায়। গড়িয়া তার লকার পরীক্ষা করে একটি দুঃখ প্রকাশের চিরকুট খুঁজে পায়। থাইম উপর থেকে সব দেখছিল। তারপর সে সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করে, যদি কেউ আমার প্রেমিকাকে বিরক্ত করে, তার মানে সে আমাকে হয়রানি করেছে। এ কথা শুনে গড়িয়া এবং বাকি সবাই অবাক হয়ে যায়। গড়িয়া থাইমকে অনুমান করা বন্ধ করতে বলে। থাইম বলে, গতকাল আমি তোমাকে আমার প্রেমিকা হতে বলেছিলাম এবং তুমি হ্যাঁ বলেছিলে। গড়িয়া বলে, আমি কখন ওটা বলেছি? আমি কিছুই জানি না, আমার মনে নেই। একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গড়িয়া যখন ঘুমোচ্ছিল, থাইম তাকে জিজ্ঞেস করে এবং সে ঘুমের মধ্যেই হ্যাঁ বলে দেয়। এরপর থাইম বলে যে তারা আরও কিছু একটা করেছে। ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখা যায় তারা দুর্ঘটনাবশত একে অপরকে চুম্বন করে। গড়িয়া খুব ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কি করলে? তুমি কি করেছ? থাইম বলে, আমি কিছুই করিনি, তুমি করেছ। ঠিক তখনই রেন আসে। থাইম আর গড়িয়া তাদের দেখে। রেনও তাদের দেখে। থাইম রেনকে বলে, গড়িয়া আমার প্রেমিকা। রেন বলে, এতে আমি খুব খুশি। পরের দৃশ্যে যখন সভা চলছে, গড়িয়া সে তার ফোনটা চালু করার চেষ্টা করে, কিন্তু সেটা চালু হয় না। সমাবেশের মাঝখানে থাইম শিক্ষককে ছুটি দিয়ে একটি ঘোষণা দেন। তিনি গড়িয়াকে এখনই সভাকক্ষের পেছনের দিকে আসতে বলেন। চলে যাওয়ার পর থাইম তাকে বলেন, আমি তোমাকে ৮৩ বার ফোন করেছি। সে তাকে বলে যে তার ফোনটা নষ্ট হয়ে গেছে। থাইম তাকে একটা নতুন ফোন কিনে দেয়, কিন্তু গড়িয়া তা নিতে অস্বীকার করে। গড়িয়া এখন পুরোপুরি অবিশ্বাসী। তাই থাইম ফোনটা মাটিতে রেখে বলে, যদি কেউ এটা নিতে চায় তাহলে এখান থেকে নিয়ে যেতে পারে। এখন গড়িয়ার আর কোনো উপায় থাকে না। সে ফোনটা নেয়। পরের দৃশ্যে গড়িয়া রেনের রুমালটা ফেরত দিতে ছাদে যায়। গড়িয়া বলে, তুমি বদলে গেছো, তুমি তো স্কেচ করাও বন্ধ করে দিয়েছ। রেন বলে, আমি আমার স্কেচ বুকটা কোথাও হারিয়ে ফেলেছি। এরপর সে জিজ্ঞেস করে, তোমরা কেমন প্রেম করছো? গড়িয়া উত্তর দেয়, আমরা সম্পর্কে আছি। থাই নয়, থাইম নিজেই এটা ঠিক করেছে। রেন বলে, তুমি থাইমের পাশাপাশি আমার সাথেও ডেট করতে পারো, ওকে বলার কোনো দরকার নেই। এটা শুনে গড়িয়া হতবাক হয়ে যায়। রেন হেসে বলে, আমি তো শুধু মজা করছিলাম। পরের দৃশ্যে গড়িয়া দেশ চিন্তিত। যখন সে তার ফোনটা খুঁজে পায়, যখন সে চেক করে, থাইম তাকে ক্রমাগত মেসেজ পাঠাচ্ছে। কানিং জিজ্ঞেস করে, তুমি কি ডেটে যেতে চাও নাকি চাও না? গড়িয়া বলে, আমি না গেলে থাইম আমাকে আরও বেশি জ্বালাতন করবে। কানিং বলে, আমি শনিবার আমার বয়ফ্রেন্ডের সাথে চিড়িয়াখানায় যাচ্ছি, তুমি থাইমকেও সেখানে নিয়ে যেতে পারো, তুমি ফোন করতে পারো। গড়িয়া যখন থাইমকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, সে রাজি হয় না। এরপর থাইমের কাছ থেকে তার কাছে একটি ফোন আসে। থাইম বলে, দয়া করে আমাকে আসতে বলো। এই কথা শুনে গড়িয়া খুব রেগে যায়, কিন্তু সে স্নেহের সাথে বলে, দয়া করে এসো। পরের দৃশ্যে গড়িয়ার সাথে রেনের দেখা হয়। সে তাকে জিজ্ঞেস করে, ফ্রান্সে কি হয়েছিল? রেন বলে, ফ্রান্সে তাকে দেখে সে খুব খুশি, আমাকে সেখানে পাঠানোর জন্য ধন্যবাদ। গড়িয়া বলে, আমার বাস এসে গেছে, এবং দৌড়ে চলে যায়। তার ফোনটি হাত থেকে পড়ে যায়। এদিকে রেন প্রচণ্ড উৎসাহে ছবি আঁকছে। তারপর থাইম এসে লোকজনকে ডেটের জন্য জিজ্ঞেস করতে থাকে। সে তাদের পোশাক সম্পর্কে জিজ্ঞেস করে। রেন হাসে এবং তারপর থাইমের জন্য একটি পোশাক বেছে নেয়। সে সেখানে গড়িয়ার ফোনটি খুঁজে পায়। রেন ব্যাখ্যা করে যে গড়িয়া তার সাথে দেখা করতে আসার সময় ফোনটি ফেলে দিয়েছিল। পরের দিন থাইম দোকানের বাইরে অপেক্ষা করছিল। গড়িয়া এসে পৌঁছায়। সে তাকে আজ একদমই রাগ না করতে বলে। পশুদের দেখার সময় টেসলা গড়িয়ার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সময় বাধা হয়ে দাঁড়ায়। গড়িয়ার সময়ের মেজাজ বদলানোর চেষ্টা করে। গড়িয়া থাইমকে জিজ্ঞেস করে, তোমার দিনটা কেমন ছিল? সে বলে, টেসলাকে ছাড়াই ভালো ছিল। গড়িয়া তাকে ধন্যবাদ জানায় এবং থাইম বলে, আমি একজন ভালো প্রেমিক হওয়ার চেষ্টা করছি। গড়িয়া জিজ্ঞেস করে, আমি কখন বললাম যে আমি তোমার প্রেমিকা? থাইম বলে, আমি জানি আমরা কোনো যুগল নই, আমি আরও আত্মবিশ্বাসী হলে আবার জিজ্ঞেস করব। তারপর তারা একটি সেলফি তোলে। থাইম গড়িয়াকে জিজ্ঞেস করে, তোমার ফোনটা কোথায়? গড়িয়া বলে, হয়তো বাসে আছে। থাইম আবার তার ফোনটা দেখে জিজ্ঞেস করে, তুমি কি কারো সাথে দেখা করতে গিয়েছিলে? গড়িয়া বলে, না। তারপর থাইম শৌচাগারে যায় এবং যাওয়ার পথে সে টেসলাকে ফোনে কথা বলতে শোনে। ধূর্ত, আমার পছন্দের, সে কোনো মেয়ে নয়, তার বান্ধবী গড়িয়া খুব মিষ্টি। এ কথা শুনে থাইম রেগে গিয়ে টেসলাকে মারতে শুরু করে। কানিং আর গড়িয়া এসে পৌঁছায়। গড়িয়া তাকে বলে, তুমি নিজেকে আরেকটু নিয়ন্ত্রণ করতে পারতে। থাইম জিজ্ঞেস করে, তুমি কি জানো ও কি বলেছে? গড়িয়া বলে, ও যাই বলুক না কেন, ওকে মারলে কেন? এর কি কোনো প্রয়োজন ছিল? থাইম রেগে গিয়ে চলে যায়।
স্কুলে খবর ছড়িয়ে পড়ে যে মীরা এবং একজন অভিনেত্রী একে অপরকে পছন্দ করে। এটা দেখে গড়িয়া পালিয়ে যায়। রেন তার সাথে দেখা করে বলে, ফ্রান্সে যাওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, মীরা আমাকে পছন্দ করে না, সে অন্য একজনকে পছন্দ করে। রেন নিজেকে অকেজো মনে করে, কিন্তু গড়িয়া বলে, তুমি অকেজো নও, তুমি আমাকে বাঁচিয়েছ। থাইম তাদের একসাথে দেখে প্রচণ্ড রেগে যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সে একটি ছেলের সাথে মারামারি শুরু করে দেয়। এমজে আর কেভিন একে অপরকে বলে যে যখন সে এই অবস্থায় থাকে তাই তাকে কেউ থামাতে পারবে না। এর কিছুক্ষণ পরেই কোরিয়া এসে থাইমকে থামায়। থাইম থেমে যায়, কিন্তু কেভিনকে বলে যে এখন থেকে F4-এ মাত্র 3 জন সদস্য থাকবে। এমজে থাইমকে বলে যে রেন আমাদের বন্ধু। থাইম বলে, আমি ওরকম বন্ধু চাই না, আর তোমাদের দুজনেরও ওর সাথে কথা বলা উচিত নয়। করগে রেগে চলে যায়। গড়িয়া তাকে থামায়। তাই টাইম তার হাতে ফোনটা দিয়ে জিজ্ঞেস করে যে আর কোনো কথা বলার আছে কিনা। গড়িয়া টাইমকে বলে, আমি ফোনটা নিয়ে তোমাকে মিথ্যে বলেছিলাম। যদি তোমার রাগ করতেই হয় তাহলে আমার ওপর করো, কেন তুমি অন্যদের ওপর রাগ ঝাড়ছ? যাই হোক, ও তো রেন, সে কি করেছে? এই কথা শুনে টাইম আরও রেগে যায়। সে জিনিসপত্র ভাঙতে শুরু করে। সে বলে, আমি ওকে এফআর থেকে বের করে দেব না, শুধু বলো যে আমি রেনকে ঘৃণা করি। সে বারবার গড়িয়াকে এটা বলতে বলে, কিন্তু গড়িয়া কিছুই বলে না। এতে টাইম আরও রেগে যায়। সে গড়িয়াকে আক্রমণ করতে চায়, কিন্তু সে ফোন ধরে না। সে বলে, আমি জানি তুমি আমাকে কখনো ভোগ করবে না। পরের দৃশ্যে আমরা টিয়াকে দেখতে পাই, যাকে স্কুলের পরিচালক জানান যে থাইমের দ্বারা নির্যাতিত ছেলেটির বাবা মা থাইমের বিরুদ্ধে মামলা করতে চান। থাইমের ম্যানেজার এসে বলেন, আমরা অপর পক্ষের সাথে কথা বলছি। সে যদি রাজি না হয় তাহলে ম্যাডাম নিজেই তার সাথে কথা বলবেন। এদিকে থাইম তার ঘরে তালাবদ্ধ। পরিচারিকা তাকে রাতের খাবারের জন্য ডাকছে, কিন্তু সে দরজা খুলছে না। ঠিক তখনই তার মা দরজা ভেঙে ভেতরে ঢুকে থাইমকে বলেন, এবার তোমার অনেক বড় ক্ষতি হয়েছে, অনেক বেশি। টাকা খরচ করার কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। থাইম জিজ্ঞেস করে, তুমি কি আমাকে নিয়ে চিন্তিত নাকি কোম্পানিকে নিয়ে? তার মা জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়ের জন্য এইসব করছো? থাইম বলে, তুমি কি করবে? তিনি বলেন, আমি এখনো কিছু করিনি, তাই আমি তাকে একই কথাগুলো বলছি। তোমার বোনের সাথে আমি যা করেছি তা তোমার সাথে করতে আমাকে বাধ্য করো না। এদিকে কানিং তার প্রেমিক টেসলার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে, কিন্তু টেসলা কোনো সাড়া দেয় না। এদিকে রেন গড়িয়াকে বাইরে নিয়ে যায়। সে তাকে বলে, তুমি আমাকে অনেক মানসিক চাপে ফেলে দিচ্ছ, এই জন্যই তো তোমাকে বাইরে নিয়ে এসেছি। এরপর তারা দুজনে অনেক মজা করে এবং অনেক খেলা খেলে। গড়িয়া বলে, আজ আমাদের খুব মজা হয়েছে। রেন জিজ্ঞেস করে, তুমি থাইমের সাথেও ডেটে গিয়েছিলে তাই না? গড়িয়া বলে, যখনই আমি ওর সাথে বাইরে যাই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। সে বলে, তুমি থাইমের কথা বলতে গিয়ে তোমাকে খুব খুশি লাগছে। রেন বলে, যদি আমাকে আর থাইমকে বেছে নিতে বলা হয় তুমি কাকে বেছে নেবে? গড়িয়া কিছু বলে না। সে তার ব্যাগটা তুলতে যায়, কিন্তু তার ফোনটা পড়ে যায়। ফোনটা তোলার চেষ্টা করার সময় দুজনের মাথা ধাক্কা খায়। সেখানে গড়িয়া টেসলাকে অন্য একজনের সাথে দেখতে পায়। সে তার দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু রেন তাকে থামিয়ে দেয়। টেসলার প্রেমিকা কাভিনকে দেখে খুব খুশি হয়। কাভিন তাকে তার পছন্দের একটি জিনিস দেয় এবং বলে, আমি তোমাকে কেনাকাটায় সাহায্য করতে চাই। কিন্তু টেসলা না বলে দেয়, আমার প্রেমিকা যাবে না। কিন্তু সে কাভিনের সাথে চলে যায়। টেসলা তাকে থামিয়ে বলে, যদি তুমি ওকে চুমু খাও আমি তোমাকে ছেড়ে যাব না। মেয়েটি বলে, আমি তোমাকে ভয় পাই না, এবং তার সাথে সম্পর্ক ভেঙে দেয়। টেসলা বাইরে এসে কানিংয়ের সাথে দেখা করে। কানিং মেয়েটিকে বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সে চলে যায়। সে কানিংকে তার প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেয়। টেসলা রেগে গিয়ে বলে, F4-এর সব সদস্যই নিচু শ্রেণীর মেয়েদের পছন্দ করে, এমনকি থাইমও গড়িয়াকে পছন্দ করে। আমি যখন ওর সাথে কথা বলছিলাম ও আমাকে মেরেছে। এ কথা শুনে গড়িয়া খুব রেগে যায়। সে টেসলাকে সব বলে দেয়। সে তাকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, আমি গরিব হলে কি হবে? তুমি কোনোদিনও আমার বয়ফ্রেন্ড থাইমের মতো হতে পারবে না। ও তোমার চেয়ে অনেক ভালো। সময় নিয়ে আর কোনো কথা বলবে না। এটা শুনে রেইন হাসে। এরপর রেইন থাইমকে ফোন করে। সে রাগে গটগট করে বেরিয়ে যায়। এমজে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? থাইম বলে, রেইন আমাকে স্কুলে ডেকেছে। এমজেও কাভিনকে ফোন করে। ওরা 4 জন স্টেডিয়ামে পৌঁছায়। থাইম জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন ডেকেছ? যদি গড়িয়াকে নিয়ে কথা বলতে চাও? সে যোগ করে, আমার কোনো আগ্রহ নেই। আমি গড়িয়ার জন্য F4-কে হারাতে চাই না। F4 আমার আর গড়িয়া তোমার। রেন তাকে উস্কে দেওয়ার চেষ্টা করে বলে, গড়িয়া কখনোই তোমার ছিল না, আমিই ওকে পছন্দ করি।
আজ আমি ওকে প্রস্তাব দিয়েছি আর ও রাজি হয়ে গেছে। এখন আমি ওর বয়ফ্রেন্ড। সে দেখতে সুন্দর, কিন্তু আমি তার সাথে সম্পর্কে জড়াতে চাই না। সে শুধু সময় কাটানোর জন্য ভালো। এ কথা শুনে থাইম খুব রেগে যায়। তারা দুজনে ঝগড়া শুরু করে। এদিকে কোরিয়া থাইমকে একটি দুঃখিত বার্তা টাইপ করছিল, কিন্তু তখনই টিয়ার কাছ থেকে তার একটি ফোন আসে। রেন থাইমকে বলে, তুমি তো গড়িয়াকে একদমই পাত্তা দাও না, তাহলে এত রেগে আছো কেন? থাইম বলে, গড়িয়া আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমি ওকে ভালোবাসি, তাই ওকে অপমান করো না। রেইন হেসে বলে, আমি তোমার সাথে মিথ্যা বলেছিলাম। যদি না বলতাম তুমি কখনোই বলতে না, আমি গড়িয়াকে ভালোবাসি। তারপর সে ব্যাখ্যা করে, গড়িয়াও তোমাকে ভালোবাসে, সে তোমার কথা বলতেই থাকে। এই কথা শুনে থাইম খুব খুশি হয়। সবাই হাসতে শুরু করে। তারপর গড়িয়াও সেখানে আসে। তারা গড়িয়াকে বলে যে সব কিছু ঠিক আছে। রেন তাকে থাইমের সাথে গিয়ে কথা বলতে বলে। গড়িয়া জিজ্ঞেস করে, আমি তার সাথে কি বিষয়ে কথা বলতে চাই, আমার কি করা উচিত? রেন বলে, তুমি তো মলে চিৎকার করে বলছিলে থাইম তোমার বয়ফ্রেন্ড। সবাই হাসতে শুরু করে। থাইম গড়িয়াকে জিজ্ঞেস করে, তুমি কি বললে আমি তোমার বয়ফ্রেন্ড? গড়িয়া তা অস্বীকার করে। তারপর গড়িয়া থাইম জোয়ানের গায়ে ওষুধ লাগিয়ে বলে, আমি টেসলার ঘটনার জন্য এসেছি, আমি দুঃখিত। সে বলে, আপনি নিশ্চয়ই আমার উপর রাগ করছেন? আমি তোমার উপর কখনো রাগ করতে পারি না, থাইম বলে। এরপর সে তাকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায় এবং সেখানে বসে বলে, আমার সবসময় ভয় হতো যে আমি আমার পরিবারের মতো শক্তিশালী নই। আমি সবসময় ভাবতাম আমি স্কুলটাকে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, তাহলে আমি ব্যবসাটাও নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি নিজেকে ঘৃণা করতে শুরু করি। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছ। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর ঝগড়া করব না বা কাউকে লাল কার্ড দেখাবো না। পরদিন সকালে গড়িয়া যখন বাড়ি ফেরে তখন থাইমের মা সেখানে বসেছিলেন। গড়িয়া তাদের অভিবাদন জানিয়ে জিজ্ঞেস করে, তারা এখানে কেন এসেছেন? রজলিন বলে, আপনারা এত ছোট আর নোংরা বাড়িতে থাকেন কি করে? গড়িয়া বলে, দয়া করে আসল কথায় আসুন। রজলিন বলে, আপনারা টাকা চান, সেই জন্যই আমার ছেলে থাইমকে ফাঁসিয়েছেন। আমার ছেলেকে ছাড়িয়ে আনতে আপনারা কত টাকা দেবেন? তুমি কি টাকাটা নেবে? গড়িয়া বলে, টাকা সবকিছুর সমাধান নয়। রজলিন তাকে 15 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু গড়িয়া তা প্রত্যাখ্যান করে। এই কথা শুনে গড়িয়ার মা প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, তুমি আমার নিজের বাড়িতে আমার মেয়েকে কেনার চেষ্টা করছো? এরপর গড়িয়ার মা খুব রেগে যান। সে রজলিনের দিকে ফিশ সস ছুঁড়ে মারে। রজলিন গড়িয়াকে বলে, আমি টাকা পয়সার সব হিসাব মেটাতে এসেছিলাম। তুমি যতই চেষ্টা করো না কেন, থাইমের জন্য তুমি কখনোই নিখুঁত হতে পারবে না। রজলিন চলে যাওয়ার পর গড়িয়া তার মাকে ফোন করে বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এবং জিজ্ঞেস করে, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নিলে কেন? তুমি কি করেছ? কোথাও যাচ্ছ নাকি? গড়িয়ার হাত তাকে বলে, আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে আর আমার এখন কোনো চাকরি নেই, তাই আমরা গ্রামে যাচ্ছি। গড়িয়া বেশ কয়েকদিন ধরে স্কুলে যায়নি এবং তার খণ্ডকালীন চাকরি নিয়ে ব্যস্ত আছে। থাইম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু গড়িয়া তাকে এড়িয়ে চলে। সে এটা খুঁজে পাচ্ছে না, তাই সে কাবিনকে ফোন করে সাহায্য চায়। কাবিন ফুলের দোকানে গিয়ে ক্যানিংকে বলে যে থাইম গড়িয়ার সাথে যোগাযোগ করতে পারছে না। ক্যানিং ব্যাখ্যা করে যে গড়িয়ার পরিবার আর্থিক সমস্যায় ভুগছে, তার মা বাবা গ্রামে কাজ করতে গেছেন। তারপর সে এতে আরও প্রকাশ পায় যে থাইমের মা তার বাড়িতে গিয়ে গড়িয়াকে পাকে ছেড়ে যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন। ক্যাবিন জিজ্ঞাসা করে গড়িয়ার বাবা কোন কোম্পানিতে কাজ করতেন। পরের দৃশ্যে আমরা দেখি থাইম প্রচণ্ড রাগে তার মার দিকে এগিয়ে যাচ্ছে। সে তাকে জিজ্ঞাসা করে কেন তিনি গড়িয়ার পরিবারের সাথে এমনটা করলেন। সে এটা কি করে করতে পারে? জানা যায় যে গড়িয়ার বাবার কোম্পানি পতনের পেছনে থাইরের মাই ছিলেন। তার মা বলেন, তুই তো এত বুদ্ধিমান হয়ে গেছিস, তাহলে একটা মেয়ের পেছনে কেন সময় নষ্ট করছিস? থাইম বলে, আপনি যদি এটা বন্ধ না করেন আমি গড়িয়াকে সাহায্য করব। মা জিজ্ঞাসা করেন, তুমি ওকে কিভাবে সাহায্য করবে? থাইম বলে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। পরের দৃশ্যে আমরা গড়িয়াকে দেখতে পাই সে কাজ থেকে বাড়ি ফিরছে। তার মনে হয় একজন চোর তার পিছু নিয়েছে। সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। বাড়ি পৌঁছানো মাত্রই কেউ আবার তার পিছু নেয়। সে তাকে জোর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সে তাকে চড় মারে। দেখা যায় সে আর কেউ নয়, থাইম। সে থাইমকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? থাইম বলে, আমি বাড়ি যাচ্ছি। গড়িয়া বলে, তোমার বাড়ি তো এখানে নয়। থাইম বলে, আমি তোমার বাড়ির উল্টো দিকের বাড়িটা কিনেছি, আমরা এখন প্রতিবেশী। সে থাইমকে বলে, আমি প্রতিবেশী নই। সে জিজ্ঞাসা করে,
তুমি এই বাড়িটা কেন কিনলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাদের একা রেখে কি করে যাব? তোমরা দুজন এখানে একা থাকো আর এই এলাকায় ডাকাতি হয়। তোমাদের কিছু হলে আমি সারা জীবনের জন্য আফসোস করব। যদি তুমি এখানে থাকতে চাও, গড়িয়া বলে, তুমি যদি থাকো তবে থাকতে পারো, কিন্তু অন্যদের যত্ন নেওয়ার আগে নিজের যত্ন নিতে শেখো। থাইম বলে, আমি থাইম, এমন কিছু নেই যা আমি করতে পারি না। রাতে যখন গড়িয়া ঘুমিয়ে পড়ে, থাইম সাহায্যের জন্য চিৎকার করে। গড়িয়া সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং থাইম বলে, আমি তোমাকে তোমার পোশাক পরতে সাহায্য করব। ধোয়াধুয়ি করার চেষ্টা। গড়িয়া তাকে ওয়াশিং মেশিন ব্যবহার করা শেখায়। কিছুক্ষণ পর থাইম আবার চিৎকার করে ওঠে। গড়িয়া তার কাছে দৌড়ে ফিরে আসে। থাইম বলে, তোমার সামনে ওটা কি জিনিস? যাও আর ওটা ধরো। গড়িয়া তেলাপোকাটা ধরে তার দিকে ছুটতে শুরু করে। তখন থাইম ভয় পেয়ে দৌড়ে ফিরে যায়। পরের দৃশ্যে টিয়া থাইমকে ফোন করে বলে, মনে হচ্ছে মা বড় কিছু একটা পরিকল্পনা করছে, তাই তোর জন্মদিনের পার্টিটা খুব জামকলা হবে। গড়িয়ার ব্যাপারে সাবধানে থাকিস। থাইম বলে, গড়িয়া আমার জন্মদিনের পার্টিতে আসবেই বা না, আমি তো সেটাই জানি না। টিয়া বলে, সে অবশ্যই আসবে, আমি তো ওর জন্য একটা ড্রেসও পাঠিয়েছি। এদিকে গড়িয়া থাইমের জন্মদিনের নিমন্ত্রণপত্রটি দেখতে পায়, যেটা টিয়া একটা সুন্দর ড্রেসের সাথে পাঠিয়েছে। গড়িয়া যেতে চায় না, কিন্তু তার ভাই তাকে বোঝায় যে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদের সেখানে যাওয়া উচিত। পরদিন সকালে আমরা থাইমকে তাদের জন্য নাস্তা বানাতে দেখি। গড়িয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি কুকি খাও? থাইম বলে, আমি সবকিছুই খাই। স্কুলে গড়িয়া একটি কুকির রেসিপি দেখছিল। এরপর সে তাদের চারজনের কথা বলতে শুনে ফেলে। তাদের মধ্যে একজন বলে, আমি কাপড় ধুতে পারবো না, কিন্তু আমার একটা বুদ্ধি এসেছে। গড়িয়া ঘুমিয়ে পড়লেই আমি বাড়ি গিয়ে আমার কাপড় ধুয়ে ফিরে আসব। রেন বলে, এই এলাকায় চোরেরা ঘুরে বেড়ায় বলেই তুমি ওখানে থাকছো, তাই না? থাইম বলে, আমি এই এলাকায় একটা নিরাপত্তা দল নিযুক্ত করেছি। আমি শুধু গড়িয়ার চোখে ভালো হতে চাই, তাছাড়া ও এত বোকা যে খেয়ালই করবে না। ঠিক তখনই গড়িয়া এসে পৌঁছায়। সে বলে, তাহলে বলো আমি কতটা বোকা, এবং তাকে মারতে শুরু করে। ভেতরে গিয়ে সে পোশাকটার দিকে তাকায়। তারপর তার মনে পড়ে যায় সে কি পরেছিল। রোজালিন বলল, তুমি থাইমের জন্য কখনোই নিখুঁত হবে না। তাই গড়িয়া পোশাকটি নিয়ে থাইমের বাড়িতে গেল। সে বলল, আমি এই পোশাকটি ফেরত দিতে এসেছি। গড়িয়া যখন বাড়ি ফিরল, থাইম সেখানে ছিল। সে তাকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? গড়িয়ার ভাই তাকে বলল, থাইম তোমার জন্যই রান্না করছিল। সবাই যখন খাবারের দিকে তাকায়, তারা দেখে যে সরি শব্দটি ভুল বানান করা হয়েছে। তারপর তারা সবাই একসাথে খায়। গড়িয়া মনে মনে ভাবে যে থাইমের জন্মদিন আর মাত্র 10 সেকেন্ড বাকি। সে উল্টো গণনা শুরু করে। থাইম তার দিকে তাকিয়ে হাসে এবং নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারপর তারা দুজনেই ভেতরে যায়। বেরোনোর সময় থাইম তাকে বলে যে সে যদি পার্টিতে আসতে না চায় তাতেও কোনো সমস্যা নেই। গড়িয়া বলে, আমি অবশ্যই আসব, আমার উপহারটা তোমার পছন্দ না হলে অভিযোগ করো না। পরের দিন গড়িয়া সময় নষ্ট করার ক্ষতিপূরণ হিসেবে কুকি বানায়। কুকিগুলোর আকার একদম সঠিক সময়। তারপর সে তৈরি হয়ে পার্টিতে আসে। রোজালিন তাকে বলে, আমি তোমাকে কত কিছু বললাম, তবুও তুমি এখানে এলে, তোমার লজ্জা পড়ে না? গড়িয়া বলে, আমি থাইমকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি, আর আমি কার জন্য কি করছি তা ঠিক করার অধিকার তোমার নেই। আমি কি নিখুঁত নাকি নই? এ কথা শুনে রোজালিন খুব রেগে যায়। এদিকে F3 এর 3 জন ছেলে আড়ি পেতে শুনছিল। তারা গড়িয়াকে বলে, তুমি খুব দুঃসাহসী, এমন কথা বলার সাহস আগে কেউ করেনি। গড়িয়া উত্তর দেয়, আমি শুধু তোমাদের একটা উপহার দিতে এসেছিলাম আর চলে যাব। ঠিক তখনই থাইম এসে গড়িয়াকে বলে, তোমাকে খুব মিষ্টি লাগছে। গড়িয়া তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। থাইম বলে, আমার জন্মদিনের উপহার কোথায়? গড়িয়া তার উপহার লুকিয়ে রেখে বলে, আমি কিছুই আনিনি। থাইম বলে, ধন্যবাদ। এরপর রোজালিন একটি ঘোষণা দেয়। সে বলে, আমি আপনাদের সকলের সাথে একজন অতিথির পরিচয় করিয়ে দিতে চাই। এরপর আমরা দেখি একটি মেয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। সে হঠাৎ গড়িয়ার সাথে ধাক্কা খায়। এই মেয়েটির নাম লিটা এবং থাইমের সাথে তার বাগদান হতে চলেছে। আর এটাই ছিল সেই ঘোষণা যা রোজালিন করছিলেন। এই সব শুনে থাইমের বাকি সবাই হতবাক। থাইম চিৎকার করে বলে, আমি এটা হতে দেব না। হঠাৎ সব নিরাপত্তা রক্ষী এসে তাকে ধরে ফেলে। ঠিক তখনই এমজে তাকে গাড়ির চাবি দেয় এবং থাইম দৌড়ে পালায়।
সে গড়িয়ার হাত ধরে বেরিয়ে যায়। দেখা যায় যে গড়িয়া পেছনে থেকে গিয়েছিল এবং থাইম সে ভুল করে লিটাকে নিয়ে আসে। তাকে দেখে সে হতবাক হয়ে যায়। সে লিটাকে গাড়ি থেকে টেলে বের করে। লিটা বলে, যেহেতু তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, তোমাকে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। থাইম তাকে টাকা দিয়ে বলে, তুমি একটা ট্যাক্সি নিতে পারো। লিটা জিজ্ঞেস করে, তুমি আমাকে নামিয়ে দেবে? কিন্তু থাইম রাজি হয় না। এরপর লিটা তার কাঁধে চড়ে বসে এবং দৌড়ানোর সময় তাকে জ্বালাতন করতে থাকে। পরের দিন থাইমের বাগদানের খবর স্কুলে ছড়িয়ে পড়ে। মেয়েরা থাইম ও লিটার ছবি দেখিয়ে গড়িয়াকে আবার জ্বালাতন করে। এটা দেখে গড়িয়া খুব রেগে যায় এবং চিৎকার করতে শুরু করে। সে ছাদে যায়। এরপর আমরা তালাই নামের একটি ছেলেকে দেখতে পাই। এদিকে লিটা গড়িয়ার কাছে ছুটে যায় যে তাকে লুকিয়ে ফেলে। গড়িয়া তাকে জিজ্ঞেস করে, তোমার এখানে লুকিয়ে আসার দরকারটা কি ছিল? তুমি তো শুধু বলতেই পারতে, আমি থাইমের ফিয়ান্সে থেকে এসেছি, তাহলে তোমাকে কেউ দেখতে পেত না। তাকে ভেতরে ঢুকতে দেয়। লিটা বলে, আমি থিয়েমের সাথে দেখা করতে আসিনি, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। যেহেতু লিটা গড়িয়ার পোশাকটা নষ্ট করে দিয়েছিল, তাই সে তাকে একটা নতুন পোশাক এনে দিয়েছিল, কিন্তু গড়িয়া তা নিতে অস্বীকার করে। তবে লিটা জেদ করায় গড়িয়া পোশাকটা রেখে দেয়। গড়িয়া বাড়ি ফিরে দরজা খুলতেই দেখে থিয়েম সেখানে বসে আছে। থিয়েম তাকে বলে, আমি পার্টি থেকে ফিরলাম, কিন্তু কেউ আমার জন্য অপেক্ষা করেনি, এমনকি কেউ আমাকে একটা উপহারও দেয়নি। গড়িয়া বলে, আমি তোমার উপহারটা ফেলে দিয়েছি। গড়িয়ার ভাই বলে, তোমার উপহারটা ফ্রিজে আছে। গড়িয়া তাকে একটি উপহার দেয়। থিয়েম জিজ্ঞেস করে, তুমি কি এটা নিয়ে উৎসব করেছো? আমার তো মনে হয় না এটা খাওয়ার যোগ্য। তখন গড়িয়া উপহারটি ফেরত চায়। থিয়েম বলে, এটা আমার উপহার, আমি এটা ফেরত দেব না। ঠিক তখনই থিয়েম খবরে দেখে যে থাইল্যান্ডের ১ নম্বর ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অসুস্থতার কারণে তার কোম্পানির শেয়ারের দাম ব্যাপকভাবে কমে গেছে এবং এটি গুরুতর সমস্যা তৈরি করতে পারে। তাই থিয়েম গড়িয়াকে বিদায় জানিয়ে চলে যায়। পরের দিন লিটা গড়িয়ার ফুলের দোকানে আসে। সে গড়িয়াকে বাইরে যেতে বলে। গড়িয়া বলে, আমি এখন কাজ করছি, এই জন্যই আমি কোথাও যেতে পারি না। লিটা বলে, যদি কেউ তোমার দোকান থেকে সব ফুল কিনে নেয়, তুমি আসবে? এরপর লিটা ফুলের দোকান থেকে সব ফুল কিনে গড়িয়াকে মলে নিয়ে যায়। সেখানে একটি ব্যাগের দাম দেখে গড়িয়া হতবাক হয়ে যায়। লিটা ব্যাগটি কিনে চলে যায়। সে গড়িয়াকে একটি উপহার দেয়, কিন্তু সে তা নিতে অস্বীকার করে। লিটা বলে, যদি তুমি এটা না নাও, আমি এটা এখানেই রেখে যাব। তখন গড়িয়ার মনে পড়ে যে থিয়েমও একই কাজ করেছিল যখন সে তার ফোনটা নেয়নি। এরপর লিটা গড়িয়াকে বাড়ি পৌঁছে দেয়। গড়িয়ার বাড়ির জিনিসপত্র দেখে লিটা খুব উত্তেজিত হয়ে ওঠে, কারণ সে আগে কখনো এমন কিছু দেখেনি। সে গড়িয়াকে জিজ্ঞেস করে, আমি কি এখানে আবার আসতে পারি? গড়িয়া হ্যাঁ বলে। তারপর সে গড়িয়াকে জিজ্ঞেস করে, তোমার আর থাইমের মধ্যে সম্পর্ক কি? গড়িয়া ব্যাখ্যা করে, থাইম এবং আমরা শুধু বন্ধু। পরদিন সকালে লিটা বাড়ি ফিরে যায়। গড়িয়া থাইমকে বলে যে লিটা একটি ভালো মেয়ে। থাইম তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে কয়েকদিনের জন্য কোথাও যেতে হবে, আমি তোমাকে বলতে পারবো না, তাই দয়া করে আমার জন্য অপেক্ষা করো। গড়িয়া থাইমের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর সে ইন্টারনেট দেখে। ব্যবসায়ীটি মারা গেছেন। এই খবরটি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এদিকে টাইম বাড়ি ফিরে এসেছে। ব্যবসায়ীটির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গড়িয়া এবং কানিনীর দোকান থেকে ফুল এসে পৌঁছায়। কেভিন ব্যাখ্যা করে যে তার মৃত্যু সমস্ত ব্যবসায়ীদের জীবন বদলে দেবে। সে তাদেরই একজন এবং আজকের অনুষ্ঠানটি পার্মা গ্রুপ আয়োজন করছে। অনুষ্ঠানটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। টাইমের দিকে তাকিয়ে গড়িয়া মনে মনে ভাবে, আমাদের জগৎগুলো কত আলাদা। লিটা আহত হয়, তাই টাইম তাকে একটি ব্যান্ডেজ দেয়। লিটা তাকে ধন্যবাদ জানায়। এরপর টাইম বলে, আমার তোমার সাথে কথা বলা দরকার, আমাকে করতেই হবে। বাগনানে হ্যাঁ বলো না। লিটা জিজ্ঞেস করে, তুমি কি কিছু করতে পারো? টাইম বলে, নিশ্চয়ই কোনো উপায় আছে। ওরা ব্যবসার জন্য আমাদের বিয়ের ব্যবস্থা করছে, আমাদের মধ্যে তো কোনো বোঝাপড়াই নেই। লিটা জিজ্ঞেস করে, তোমার কাছে কি ভালোবাসা গুরুত্বপূর্ণ? টাইম বলে, হয়তো তুমিই, আমি জানি না, কিন্তু ভালোবাসা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের পর গড়িয়া আর লিটা অনেকক্ষণ বসে কথা বলে। লিটা জানায় যে ব্যবসার কারণে তাকে সময় মতো বিয়ে করতে হবে। সে গড়িয়াকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি ভালোবাসা গুরুত্বপূর্ণ? গড়িয়া হ্যাঁ বলে। সে এর কারণ ব্যাখ্যা করে, যাই হোক না কেন, যাকে আমরা ভালোবাসি না তাকে আমাদের বিয়ে করা উচিত নয়। লিটা বলে, প্রথমে আমি টাইমকে অতটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমার মনে হয় সে অতটাও খারাপ না, আর পরে আমি তাকে ভালোবাসতে শুরু করব। পরদিন সকালে যখন গড়িয়া বাড়ি ফেরে, টাইম তখনও ঘুমোচ্ছিল। গড়িয়া তাকে সব বলে। সে ঘুম থেকে ওঠে।
টাইম তাকে বলে যে সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এসেছে। গড়িয়া তাকে জিজ্ঞেস করে, তুমি চুপি চুপি কেন বেরিয়ে এলে? টাইম ব্যাখ্যা করে, বাড়িতে খুব কড়াকড়ি এবং আমার উপর নজর রাখা হচ্ছে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। গড়িয়া বলে, তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানায়, ও তোমার জন্য একদম উপযুক্ত। এই সব শুনে টাইম গড়িয়াকে বাইরে নিয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি এইসব কেন বললে? আমি তো তোমাকে বলেছিলাম আমি সব সামলে নেব, শুধু একটু অপেক্ষা করো। গড়িয়া বলে, অপেক্ষা করলে কিছুই বদলাবে না, আমাদের জগৎ দুটো সম্পূর্ণ আলাদা। যদি আমরা একটা সমস্যার সমাধান করতে পারি তাহলে আরেকটি সমস্যা দেখা দেবে। আমি ক্লান্ত, আর এই পৃথিবীটাই আমার জন্য উপযুক্ত। তোমার লিটার সাথে থাকা উচিত, কারণ সে তোমার জন্য একদম উপযুক্ত। টাইম তার ওপর চিৎকার করতে শুরু করে, আমি তোমার জন্য এত কিছু করেছি, তাহলে কি আমি মূল্যহীন? নিরাপত্তা কর্মীরা টাইমকে নিয়ে যেতে আসে। সে গড়িয়াকে জিজ্ঞেস করে, তুমি কি ওদের বলেছ যে আমি এখানে ছিলাম? গড়িয়া বলে, তোমাকে ফিরে যেতে হবে। এরই মধ্যে গড়িয়ার একটি ফোন আসে। সে যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন লিতা সেখানে দাঁড়িয়েছিল। সে ব্যাখ্যা করে, টাইম আমার সাথে দেখা করতে এসেছিল। একটি ফ্ল্যাশব্যাকে আমরা টাইমকে লিতাকে কথাটা বলতে দেখি, আমার প্রেমিকা হও। লিতা বলে, মজা করো না। টাইম বলে, আমি সত্যি বলছি। এরপর সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে সে লিতার সাথে সম্পর্কে আছে। তারপর সে লিতাকে বলে, তোমাকে আমার প্রেমে পেড়ানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। বর্তমানে গড়িয়াও খবরটা দেখে। সে লিতাকে অভিনন্দন জানায়। লিতা তাকে জড়িয়ে ধরে বলে, আমি খুশি। পরের দৃশ্যে রেইন গড়িয়ার কাছে আসে। সে জিজ্ঞেস করে, তুমি কি সময় নিয়ে ভাবছ? গড়িয়া বলে, না। রেইন জিজ্ঞেস করে, তোমরা দুজন কেন আলাদা হয়ে গেলে? গড়িয়া উত্তর দেয়, আমরা কখনোই যুগল ছিলাম না। তারপর গড়িয়া রেনকে বলে, আমি কোনো যুগল নই, সে পড়াশোনায় সাহায্য চায়। রেন তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? গড়িয়া উত্তর দেয়, আমি একদম ঠিক আছি। টাইম যদি এগিয়ে যেতে পারে আমিও পারব। রেন বলে, টাইম সহজে এগিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। এদিকে সব মেয়েরা টাইম আর লিতাকে নিয়ে কথা বলছে এবং গড়িয়া প্রেমে পড়েছে। তাই গড়িয়া পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ে। তখন তালাই তাকে নিয়ে যায়। গড়িয়া জিজ্ঞেস করে, তুমি কি করছো? তালাই বলে, আমি তোমাকে লুকিয়ে থাকতে সাহায্য করছি। টাইম তোমার উপর রেগে গিয়ে তোমাকে লাল কার্ড দেখিয়েছে, কিন্তু আমার সামনেই। তোমার চিন্তা করার দরকার নেই। এদিকে রেইন, কেভিন এবং এমজে তালাই সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য খুঁজে পায় না। ঠিক তখনই কেউ একজন এসে পৌঁছালে তালাই গড়িয়াকে পালিয়ে যেতে বলে, কিন্তু সবাই এসে গড়িয়াকে ধরে ফেলে। তারা একে অপরকে ধরে ফেলে। রেইন গড়িয়াকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনটি নাগালের বাইরে থাকে। এদিকে সবাই গড়িয়াকে ধরে স্টেডিয়ামে নিয়ে যায়। গড়িয়া তালাইকে কিছু না করতে বলে, কিন্তু তালাই তাকে ঘুষি মারে, আর সে সেখানেই বিস্ফোরিত হয়ে যায়। রেন এসে পৌঁছায়। অপর প্রান্তে টাইম এবং লিতা প্রম নাইটে যাচ্ছে। মেয়েরা রেনকে বলে, আমরা সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই ছেলেরা আমাদের ফিরিয়ে দিয়েছে। ছেলেরা বলে যে টাইম তাকে রেড কার্ড দেখিয়েছে। রেন চিৎকার করে বলে, ওর কিছু হলে আমি তোমাদের ছাড়ব না। ঠিক তখনই কেভিনের কাছ থেকে তার কাছে একটি ফোন আসে। রেন তাকে জানায় যে গড়িয়া একটি লাল কার্ড পেয়েছে। কেভিন জিজ্ঞেস করে, কে তাকে এটা দিয়েছে? রেন বলে, সবাই বলছে এটা টাইমের আদেশ ছিল। পুরো স্কুলের সিসিটিভি চেক করো, আমি গড়িয়াকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। রেন তাকে তুলে নিয়ে চলে যায়। স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে, প্ল্যান এ সফল হলো, এখন প্ল্যান বি এর পালা। এরই মধ্যে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, যা দেখে মনে হচ্ছে সম্পাদনা করা হয়েছে। এমজে বলে, কেউ আমাদের বোকা ভাবছে। রেন গড়িয়াকে গাড়িতে তোলে। গড়িয়া গ্রেপ্তার হয়েছে এই খবরটা জানানোর জন্য কাভিন তাকে ফোন করতে যাচ্ছে। কার্ডটা কে দিল? ঠিক তখনই পেছন থেকে কেউ এসে রেনকে আঘাত করে। কাভিন বলে যে তালায় গড়িয়াকে লাল কার্ডটা দিয়েছে। তারপর ফোনটা রেখে দিয়ে বলে যে এখন প্ল্যান বি কার্যকর করার সময় হয়েছে। এদিকে টাইম পার্টিতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই লিতা তার কাছে আসে। সে তার জন্য কুকি বানিয়েছে। সে বলে, আমি তোমাকে কুকি খেতে দেখেছি। আমি জিজ্ঞেস করব না কে বানিয়েছে, আমি শুধু চাই তুমি আমাকে পছন্দ করো। তাই আমি আমার সাধ্যমতো সেরা কুকিগুলো বানিয়েছি। তুমি আমাকে পছন্দ না করা পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। নাচের জন্য একটি ঘোষণা করা হয়। লিতা তাকে ডান্স ফ্লোরে নিয়ে যায়। টাইম ফোনটা চালু করতেই তালাইয়ের কাছ থেকে একটি মেসেজ পায়।
সাথে গড়িয়ার একটি ছবি। মেসেজটিতে লেখা ছিল, যদি তুমি গড়িয়াকে জীবিত দেখতে চাও তাহলে এই জায়গায় এসো এবং একা এসো। বার্তাটি দেখে থাইম দৌড়ে পালাতে শুরু করে। স্ক্রিনে একটি স্ক্রুড্রাইভারের বার্তা ভেসে ওঠে, যেখানে লেখা থাকে, FR কে শাস্তি দেবার সময় হয়েছে।